বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চেহেল হাদিসের 24তম দিন আমরা শুরু করতে যাচ্ছি। একটা নতুন হাদিসের উপরে আলোচনা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটা হলো সাবর বা ধৈর্য। আমরা বাংলায় সবর বলি, আর ধৈর্য, পেশেন্স। এটার উপরে হাদিসটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে এসেছে। হাদিসটা আমরা একটু পড়ে নিই, তারপর আমরা এটার উপর ইমাম খোমেনির ইলাবোরেশনের দিকে আগাবো ইনশাআল্লাহ। ফেসবুক লাইভটার অডিও ঠিক আছে কিনা কেউ চেক করে জানাতে পারেন, অথবা মেবি আই ক্যান চেক অ্যাজ ওয়েল। হোপফুলি ঠিক আছে। ওকে, ঠিক আছে। হাদিসটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে। হাদিসটা এরকম। ইমাম বলছেন যে একজন স্বাধীন মানুষের, মুক্ত আজাদ মানুষের আজাদি বা তার যে স্বাধীনতা, মুক্ত যে অবস্থা, এটা সর্বাবস্থার জন্য। যে সত্যিই আজাদ সে সকল অবস্থায় আজাদ থাকে। যদি তার উপর কোনো বিপদ আপতিত হয় তাহলে সেই বিপদটাকে বহন করে ধৈর্যের সাথে। যদি কোনো দুর্যোগ দ্বারা সে আক্রান্ত হয়, সেই দুর্যোগ তাকে কি বলে, বাংলা কি বলে, মানে তাকে ছিন্ন ভিন্ন করে না, তাকে এলোমেলো করে দেয় না। যদি তাকে বন্দি করা হয় এবং তাকে অবদমিত করা হয়, সে তার কষ্টগুলোকে স্বাচ্ছন্দ্যে পরিণত করে। যেমনটা ছিল ইউসুফ আলাইসাল্লামের ঘটনা। এটা ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম বলছেন। তার স্বাধীনতা তাকে ক্ষতি থেকে বাঁচিয়েছিল। যদিও প্রথমে তাকে বন্দি করা হয়েছিল, তাকে অবদমিত করা হয়েছিল এবং তাকে জেলে নিক্ষেপ করা হয়েছিল। তারপর এটা আরও, এই ঘটনা একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে সেই কারাগারের যে অন্ধকার, সেই যে ভয়, সেই যে ত্রাস, এই সব কিছুকে আল্লাহ তাআলা তার প্রতি নেয়ামতে পরিণত করে দিলেন, ফেভারে পরিণত করে দিলেন। এবং তারপর আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে ওই জাতির উপরে ডিক্লেয়ার করলেন। এইভাবে, এই হাদিসে বলা হচ্ছে, এইভাবে ধৈর্যের পরেই কল্যাণ আসে। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, এবং যেন তোমরা পুরস্কৃত হতে পারো। তো ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের ঘটনাটা অনেক দীর্ঘ এবং কষ্টকর, এবং এমন এমন সিচুয়েশানে মধ্যে দিয়ে তিনি গিয়েছেন যেই সময়ে এটার শেষ পরিণতিটা অচিন্তনীয় ছিল। শেষে যে তিনি মন্ত্রী হবেন, অ্যাডভাইজার হবেন রাজার, তারপরে তার ভাইদের সাথে তার সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, তার বাবাকে তিনি ফিরে পাবেন, তার পুরো পরিবারকে তিনি ফিরে পাবেন, এবং তিনি অনেক মর্যাদাবান পজিশনে থাকবেন। যখন অন্য এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে, খাদ্য নাই, তখন তার খাদ্য আছে। পুরো জিনিসটা উল্টে যাওয়া। যখন তাকে বন্দি করা হয়, স্লেভ হিসেবে নিয়ে যাওয়া হয়, তখন তার খাবার পানি, এই জিনিসগুলো, স্লেভদের খাবার পানি তো সীমিত থাকে, এগুলো তার ঠিক মতো ছিল না। তার পোশাক, তার খাবার, তার পানি, তার বিশ্রাম, তার সামাজিক মর্যাদা, এই সমস্ত কিছু তাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, এই সমস্ত মানদণ্ডে বিচার করলে এই পুরো অবস্থাটা বদলে গিয়ে পুরো বিপরীত অবস্থা প্রাপ্ত হলো, এবং সেটা নেয়ামত।
এভাবে সবরের কথা বলা হচ্ছে। এখান থেকে আমার আমার পার্সোনাল পিক হলো এই লাইনটা, যে যে ব্যক্তি আজাদ সে সর্বাবস্থায় আজাদ থাকে। যে মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, সে সর্বাবস্থায় স্বাধীন। এরপরে এটার লিঙ্গুইস্টিক গ্রামাটিক্যাল বিষয় নিয়ে ইমাম খোমেনি অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যার ভিতরে আমরা যাব না। আমরা এরপরে সকল বন্দিত্বের উৎস এই বিষয়ে ইমাম খোমেনি যে আলোচনাটা করেছেন সেইখানে যাব। এখানে মনোযোগ দেন। তাহলে আমরা হাদিস থেকে ওই জিনিসটা খেয়াল রাখি যে একজন আজাদ মানুষ সর্বাবস্থায় আজাদ, মুক্ত সে সর্বাবস্থায় মুক্ত, স্বাধীন মানুষ সকল অবস্থায় স্বাধীনতা বজায় রাখে এবং সে তার দুঃখ কষ্টকে স্বাচ্ছন্দ্যে পরিণত করে। এটা আরবিতে একটা শব্দ আছে, এটাকে বলা হয় মালাকা। মালাকা মানে হচ্ছে রূপান্তর। কোনো বিষয় যখন অন্য একটা রূপ ধারণ করে, মানে ট্রান্সফরমেশন, ইংলিশে সহজে বোঝা যায় ট্রান্সফরমেশন। তো কেউ যদি পেইনকে এবং ডিস্ট্রেস, দুর্দশা, এগুলোকে স্বাচ্ছন্দ্যে ট্রান্সফর্ম করে ফেলে, এটা কিভাবে করা যায় সেটা আমরা হয়তো পরে দেখতে চেষ্টা করব। কিন্তু এটা একটা বিষয় যেটা আমাদের জীবনে আমাদের বারবার খুঁজে পাওয়া উচিত, যে আমরা ডিফিকাল্টিসকে স্বাচ্ছন্দ্যে পরিণত করছি কিনা। একটা কথা খুব সহজে মানুষজন বলে যে শোককে শক্তিতে পরিণত করা। এটা যে কথাগুলো খুব কমন রিপিটেড সেন্টেন্স হয়ে যায়, তখন অনেক সময় এই কথাগুলো তার ওজন হারায়, তার গভীরতা হারায়। তখন ওই একই বিষয়ের ওজন এবং গভীরতা আনতে হলে অন্যভাবে বলা লাগতে পারে। ট্রান্সফরমেশন, মালাকা, ধরেন একটা জিনিস গোল্ডের তৈরি, এটা পুরোপুরি স্টোনের হয়ে গেল, বা স্টোনের তৈরি, এটা পুরোপুরি গোল্ডের হয়ে গেল, এটা হচ্ছে ট্রু ট্রান্সফরমেশন। সো কেউ যদি তার উপরে যেই মানে দুর্ভোগ, দুর্দশা, দুঃখ কষ্ট এসে সেটাকে ট্রান্সফর্ম করতে জানে, এটা একটা বড় যোগ্যতা। এখন শাহওয়াত সম্পর্কে ইমাম খোমেনি আবার আলোচনা করেছেন। আমরা শাহওয়াত নিয়ে আগে হাদিস পড়েছি। মানুষের 3টা বাতেনি গুণ। মানুষ একটি যুদ্ধের ময়দান, মানুষের ভিতরে সবসময় দ্বন্দ্বযুদ্ধ চলে, ভালো এবং মন্দের দুটো পক্ষের, এবং এই যুদ্ধের ময়দানে তার 3টি বাতেনি গুণ কাজে লাগে। কেউ 7 ভাগ করছেন, কেউ 3 ভাগ করছেন, কেউ 5 ভাগ করছেন, আমরা 3 ভাগ নিয়েই আগাতে পারি। এবং এই 3টা বাতেনি গুণ, ইনভিজিবল হিউম্যান ফ্যাকাল্টি, এগুলোই হচ্ছে মানুষের সকল সদ্গুণের উৎস এবং সকল বদগুণের উৎস। সেগুলো হচ্ছে ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, চিন্তা শক্তি বা ওয়াহম আরবিতে, এবং গাদাব বা ফ্যাকাল্টি অফ অ্যাঙ্গার, রাগের যে ক্ষমতা সেইটা, এবং শাহওয়াত বা লাস্ট, কামনা। এবং এই বাকি দুটোর উপরে, শাহওয়াত এবং গাদাব, যে দুটোকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে মালাইকা হিসেবে জেনেছি, ফেরেশতা হিসেবে জেনেছি, যেগুলো স্পেসিফিক টাইপ অফ ফোর্স যেটা হিউম্যান বডির ভিতরে অপারেট করে, এবং সে অপারেট কিভাবে করবে এটা আবার ডিসাইড হয় ওয়াহম বা চিন্তা শক্তি দ্বারা। অতএব চিন্তা শক্তি যেহেতু কন্ট্রোল সেন্টার, চিন্তাকে সুসংহত করা, চিন্তা করতে পারা, চিন্তার জগৎকে গুছানো, চিন্তার জগৎ নিয়ে কাজ করা, এটা আমাদের লাইফে একটা স্পেসিফিক ফোকাস হতে হবে। এখন তার মধ্যে শাহওয়াতকে ইমাম খোমেনি এই সবর বা ধৈর্য অধ্যায়ের ইলাবোরেশনের শুরুতে নিয়ে এসেছেন, যে শাহওয়াত হচ্ছে সকল বন্দিত্বের উৎস। প্রিভিয়াস বিভিন্ন ক্লাসেও আমরা এটা আলাপ করেছি যে মানুষের সকল ধরনের পাপ, এগুলোকে ট্রেস ব্যাক করা যায় তার বস্তুদেহে। বস্তুদেহের প্রতি যে ভালোবাসা আমাদের, এই বস্তুদেহের প্রতি ভালোবাসা থেকেই সকল পাপের সূচনা হয়। ঘুরে ফিরে আপনি দেখবেন এটা বস্তুদেহের সাথে সামহাও সামহাট রিলেটেড কোনো না কোনোভাবে।
কিছু স্পেসিফিক পাপ হয়তো আছে যেটা বস্তুদেহের থেকে আমরা কিছুটা অ্যাবস্ট্রাকশন করতে পারি, কিন্তু বস্তুদেহের সাথেই মেজরিটি পাপ জড়িত। মেজরিটি বন্দিত্ব মানুষের বস্তুদেহের দিকেই ধাবিত হয়। যেমন দেখেন পশ্চিমা সভ্যতা, সকল সভ্যতার কয়েকশো বছরের যেই পিনাকল বা যে চূড়া, সেটা সেটা ইট ক্যান বি এক্সপ্রেসড থ্রু এপস্টিন আইল্যান্ড। এপস্টিন আইল্যান্ডটা হলো পশ্চিমা সভ্যতার এত বছরের কালেকটিভ আউটপুট বা রেজাল্ট। সেই জায়গাতে তারা কি করছে? তারা পিওরলি জৈবিক পাশবিকতায় লিপ্ত। যদি আমরা সংক্ষেপে এটাকে ক্যাটেগরাইজ করতে চাই, এটার বিস্তারিত সবাই জেনে গেছেন অলরেডি। তো এই যে যে বিষয়গুলোতে আমরা কনসার্ন, যে আমাদের দেশে ডেমোক্রেসি আছে কিনা, ইউনাইটেড স্টেটস পৃথিবীর সব জায়গায় ডেমোক্রেসি দেখতে চায়, পশ্চিমারা অনেক ডেমোক্রেটিক, সোশ্যাল ওয়েলফেয়ার তাদের সোসাইটিতে আছে, তাদের এই আছে, অনেক কিছু আমরা কথা বলি। কিন্তু আপনি তাকায় দেখেন এই সব কিছুর নেতৃত্বে যে এবং যারা আছে বহু দেশ থেকে, বহু জাতি থেকে, তারা এগুলোর কিছু নিয়েই কনসার্ন না। হ্যাঁ, এই জিনিসগুলো তারা ব্যবহার করে, এগুলোর কথা তারা মুখে বলে, বাট টোটাল সিস্টেমের ফাইনাল আউটপুট কি? যেমন একটা মানুষ একটা প্রফেশনে আছে, আপনি তাকে বলতে পারেন, তাকে দেখলে বলতে পারেন সে এই কাজ করে, ওই কাজ করে, সে টাইপ করে, সে ক্লিক দেয়, সে প্রিন্ট করে, অফিসিয়াল কাজ এগুলো করে, সে ফোনে কথা বলে, সে আপনি 50টা কাজ দেখাতে পারবেন, সে মিটিং করে, সে গবেষণা করে, সে এটা করে, অনেক কিছু দেখাতে পারবেন। তারপরে আপনি এটাও দেখাতে পারবেন যে তার এই এতগুলো কাজ সে কেন করে? যেন সে টাকা পায়। কেন সে টাকা পেতে চায়? যেন সে খাবার কিনতে পারে। তাহলে এই যে সে গবেষণা করছে, সে ফোনে কথা বলছে, সে মিটিং করছে, সে এরকম এরকম অনেক কিছু করছে, এই সব কিছু সে করছে খাবারের জন্য। কারণ ওটা হলো এন্ড রেজাল্ট, ওটা হলো এন্ড গোল। এইভাবে আমরা পশ্চিমা সভ্যতা, তারা এই যে পরমাণু নিয়ে কথা বলে, ও কোনো দেশকে পরমাণু বোমা হস্তগত করতে দেওয়া যাবে না, অথবা এটা করা যাবে না, এটা করতে হবে, হিউম্যান রাইটস, ওমেন রাইটস, এই সমস্ত কথা তারা বলে। এই সব কিছু তারা কেন বলে? এই যে টোটাল সিস্টেমটার এন্ড রেজাল্ট কি, এন্ড গোল কি? পিওর জৈবিকতা, পিওর পাশবিকতা। এপস্টিন আইল্যান্ডে যেটা করে, এবং এটা কোনো একটা লোকের নাফসের পরাজয় এরকম না। এটা পশ্চিমা সভ্যতার যত সেগমেন্ট আছে, যেমন ফরাসি সভ্যতা আপনি বলতে পারেন, মানে ওদের সকল আর্ট অ্যান্ড কালচার যেগুলো তারা বলে, ফিল্ম মেকিং, পেইন্টিং, স্কাল্পটিং, এরকম যা কিছু আছে, পারফিউম, এই সমস্ত নিয়ে ফ্রান্স হচ্ছে যেগুলোর জন্য বিখ্যাত। ওকে, এই সব কিছু, হ্যাঁ, আমাদের দেশে চারুকলা ডিপার্টমেন্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা যা কিছু শেখে, চর্চা করে, ড্রামা ডিপার্টমেন্ট আছে, সেগুলো সব ওইখান থেকে। আমাদের দেশে ইউনিভার্সিটিতে ড্রামা ডিপার্টমেন্টে সব ওই ইউরোপিয়ান যে নাটক লেখা হয়েছে, ওই সমস্ত নাটকই তারা এখানে এখনও ওগুলো দিয়েই তারা শেখে, ওগুলোই চর্চা করে। সো এই টোটাল জিনিস দেখবেন ওদের একটা লোক এপস্টিন আইল্যান্ডে, জার্মানি ওদের একটা লোক এখানে, অস্ট্রেলিয়া ওদের একটা লোক এখানে, আমেরিকা এখানে, ব্রিটেন এখানে, যেই দেশ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সামওয়াট কানেক্টেড। এভাবে আপনি দেখেন আমাদের এত বছরের স্ট্রাগলের নেতৃত্বে আমরা যাকে বসালাম, সেই লোকটা ওই জায়গায়। তো দেখেন যে এই সমস্ত সিস্টেমের এন্ড রেজাল্ট হচ্ছে তারা জৈবিক চাহিদা পূরণ করছে, শাহওয়াত, কামনা বাসনা, জৈবিকতা। এটাকেই সমস্ত ধরনের বন্দিত্বের উৎস বলা হয়েছে। গতকালকে ভিডিও দেখছিলাম, ইরানি মিসাইল পড়ছে ইসরায়েলে কোনো একটা জায়গায়, তো ইসরায়েলিরা ভিডিও করছে, যে একজন ভিডিও করছে আর একজন
গাড়ির এপাশে লুকাচ্ছে, কেননা ওটা থেকে বার্স্ট হওয়ার পর অনেক কিছু ছিটে এসে গায়ে লাগে এবং তাতেও মানুষ মারা যায়। এগুলো প্রচণ্ড গরম থাকে, লোহা থাকে, পাথর থাকে, এইসব থাকে, এগুলো শ্র্যাপনেল বলে যেগুলোকে। তো এইগুলোর ভয়ে এরা লুকাচ্ছে গাড়ির পাশে। তো একটা বিস্ফোরণ হলো, সে গাড়ির পিছনে লুকালো। দ্বিতীয় বিস্ফোরণ হলো, তখন সে গড়ায় গাড়ির তলে চলে গেল। এটা গতকাল রাতের ভিডিও। গতকাল দিনের বেলা ইরানি জাতি রাস্তায় ফিলিস্তিনের জন্য, নিজেদের জন্য না, ফিলিস্তিনের জন্য মিছিল করতেছে কুদস দিবসের। সেখানে তাদের প্রেসিডেন্ট, তাদের চিফ জাস্টিস সবাই আসছে। শ্র্যাপনেল পরে একজন মহিলা শহীদ হয়ে গেলেন, সেই রক্তমাখা পতাকা নিয়ে তারা মিছিল করছে। মিছিলের এপাশে বোমা পড়ছে, তারা ভ্রুক্ষেপ নাই, আরও ইমান বেড়ে যাচ্ছে, আরও স্লোগান দিচ্ছে। চিফ জাস্টিস মোহসেন এজেই উনি বক্তব্য দিচ্ছেন রাস্তায় খোলা আকাশের নিচে দাঁড়ায়, জনসভায়, মানে মিছিলে। এই সময় বোমা পড়ছে, সব কেঁপে উঠছে, ভ্রুক্ষেপ নাই, বক্তব্য কন্টিনিউ করেছে, অ্যাজ ইফ কিছুই ঘটে নাই, অ্যাজ ইফ কিছুই ঘটে নাই। এটা হলো দুটো ভিন্ন ডেস্টিনেশনের দিকে যাত্রা করা ভিন্ন ভিন্ন জাতির চূড়ান্ত আউটপুট। আপনি যখন তথাকথিত পশ্চিমা সভ্যতায় সাবস্ক্রাইব করা মানুষদের এবং তাদের নেতৃবৃন্দের চূড়ান্ত আউটপুটটা দেখবেন, সেটা হচ্ছে এপস্টিন আইল্যান্ড। কোনো একটা বিস্ফোরণের শব্দ হচ্ছে, হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি, গর্তে লুকাও, বাংকারে লুকাও, এরকম। এবং পাশবিকতা, যেগুলো তারা নরখাদক, নরপিশাচ, নরবলি দেয়, শয়তানের উপাসনা করে, এগুলো করে। এগুলো একদিকে। আরেকদিকে অপোজিট ডাইরেকশনের সোসাইটি, লাইফস্টাইল, তার রেজাল্ট হচ্ছে যে আই ডোন্ট কেয়ার। ওইটার ফলে যে শরীরটা নষ্ট হয়ে যাবে, আমার শরীরটা ধ্বংস হয়ে যাবে, মরে যেতে পারি, শরীরের প্রতি এইটুকু দাসত্বও নাই। এটা কিন্তু একদিনে অর্জন হয় না, এটা একদিনে অর্জন হয় না। লাইফের কিছু পরীক্ষা আপনার প্র্যাকটিসের মাধ্যমে সুযোগ নাই। নামাজ না পড়লে আবার প্র্যাকটিস করার সুযোগ আছে, কারণ দিনে 5 বার আপনার এই সুযোগটা আসতেছে, আপনি নামাজ পড়তেছেন না, আবার নামাজ পড়তেছেন। কোরআন পড়ার অভ্যাস করলেন রমজান মাসে, আবার পরে দেখা গেল চলে গেল অভ্যাসটা, আবার আরেকটা রোজা আসতেছে, বছর বছর আসতেছে। প্রতি মাসে, প্রতি সপ্তাহে শুক্রবারগুলোতে চেষ্টা করতে পারবেন। রিপিটেড প্র্যাকটিসের অনেক সুযোগ আছে, নামাজ, কোরআন, রোজা, এই সমস্ত বিষয়ে। কিন্তু কিছু বিষয়ে হলো আপনার গোটা এক জীবনের লাইফস্টাইলের রেজাল্ট। গোটা এক জীবনের লাইফস্টাইল এনশিওর করবে কোন মোমেন্টে আপনি কী রকম। যেমন ধরেন রাহবারের শাহাদাত, এটা তো আপনার জীবনে প্র্যাকটিসের সুযোগ নাই। এই সময় একটা জাতি কেমন আচরণ করে, আমাদের নতুন রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেই তিনি এটা বলেছেন যে ইরানি জাতি যে একজন রাহবার বিহীন ছিল কয়েকদিন, লিডারশিপ কাউন্সিল দায়িত্বে ছিল কিন্তু রাহবার তো ছিল না, যে কয়েকদিন তারা একজন রাহবার বিহীন ছিল, প্রায় কত 2 সপ্তাহের মতো বা 10-12 দিন রাহবার বিহীন ছিল। এই সময় এই জাতি ভেঙে পড়ে না, এই জাতি বিদেশিদের ব্রেন ওয়াশিং দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার মানে এই জাতি কতটা সুসংহত, কোন মাত্রায়, কোন মর্যাদায় উন্নীত হয়েছে যে রাহবারের অনুপস্থিতিতেও জাতি ভেঙে পড়ে নাই, জাতি আছে। কিন্তু সব জাতির এমন নাও হতে পারে। একটা জাতির একজন নেতা হতেই পারে, সেই নেতার চলে যাওয়াতে জাতি ভেঙে পড়তে পারে, তারা হতাশ হয়ে যেতে পারে। ইমাম খোমেনি তার মৃত্যুর আগে যে ওসিয়তনামা লিখে গিয়েছিলেন, যেটা তার মৃত্যুর পরে খোলা হয় এবং পাঠ করা হয় অ্যাসেম্বলি অফ এক্সপার্টসে, মজলিসে খবরেগানে, সেই উইলের মধ্যে এটা ছিল। ইমাম খোমেনি বলেছিলেন যে জেনে রাখুন যে যে ইস্পাত কঠিন জাতিতে ইরানি জাতি পরিণত হয়েছে, একজন খাদেমের বিয়োগে তাতে বিন্দুমাত্র আঁচড় পড়বে না।
এবং সেইটারই যেন আমরা প্রমাণ দেখলাম যে 10-12 দিন রাহবারবিহীন থাকার পরেও এই জাতি ভেঙে পড়ে নাই, এই জাতি শত্রুর কাছে সারেন্ডার করে নাই, এই জাতি প্যানিক করে নাই। আপনার পিতা মাতার ইন্তেকালে, ঘনিষ্ঠজনের ইন্তেকালে সে আপনি কেমন আচরণ করবেন, এটা আপনার প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করার সুযোগ নেই। এটা একটা গোটা লাইফ স্টাইলের রেজাল্ট হিসেবে ওই মোমেন্টগুলোতে মাপার সুযোগ হয় কেবল, যে হ্যাঁ আমি আসলে আমার কোন সাইডটা কেমন, দুর্বল কিনা, এরকম। এই হলো দুটো বিপরীত ডাইরেকশন, শরীরের প্রতি বন্দিত্ব, দাসত্ব, আনুগত্য, আর একটা হলো আজাদি বা মুক্তি। ব্যক্তির উপর শাহওয়াত ও জৈবিকতার আধিপত্যের মাত্রা বৃদ্ধির সাথে সাথে তার বন্দিত্ব ও মর্যাদাহীনতা বৃদ্ধি পায়। যত সে জৈবিকতার কাছে আটকা পড়ে, যত রকম জৈবিক বিষয় আছে, তত তার বন্দিত্বের মাত্রা বাড়ে এবং তত সে মর্যাদাহীন হতে থাকে। এটা একটা থ্রেশহোল্ড আছে, একটা মাত্রায় গিয়ে সেটা খোদার আনুগত্যকে ওভারকাম করে ফেলে। তখন আল্লাহর আনুগত্যের সাথে জৈবিকতার চাহিদা পূরণকে কনফ্লিক্টিং হিসেবে দেখা যায় এবং তখন মানুষ আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে জৈবিকতার আনুগত্য করে এবং এটা নানান রকম ডিসেপটিভ ফর্মে আসা পসিবল। তখন সম্মান, মর্যাদা এবং স্বাধীনতা, এই বিষয়গুলো একটা মানুষের হৃদয় থেকে বের হয়ে যায় এবং তার পরিবর্তে সে মর্যাদাহীনতা, দাসত্ব এবং বন্দিত্ব পেয়ে যায়। খেয়াল করে দেখেন জুলাই বিপ্লবে কারা বিপ্লবের নেতৃত্বে এসছে। ইরানি জাতির বিষয়টা ভিন্ন। ইরানি জাতি, টোটাল জাতিকে যেভাবে করে নার্চার করা হয়েছে, তার মধ্যে অনেক বড় বড় শয়তান আছে এবং অনেক বিপ্লব বিরোধীও আছে, সেটাও ট্রু, এটা থাকবেই, ইমাম মাহদির সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওভারঅল এই জাতি যে পরিমাণ নার্চার করা হয়েছে, এখানে একটা বাচ্চা, এখানে মাঝবয়সী, এখানে বৃদ্ধ, সবার মধ্যে আপনি অনেক ইমানদার মানুষ পাবেন। কিন্তু আমাদের জুলাই বিপ্লব যখন জালিমের বিরুদ্ধে প্রতিরোধ এবং উত্থানের প্রয়োজন হইল, এটা নিছকই তরুণদের দ্বারা হলো। যত বয়স বেশি তত পার্টিসিপেশন কম, তত তারা লেট কামার, দেরিতে জয়েন করেছে, শুরুতে জয়েন করেনি। যখন তারা তখন তাদের ক্যালকুলেটিভ মাইন্ডে দেখে যে মনে হয় সরকার উল্টে যাচ্ছে, সো এবার আমি এদের সাথে যাই। কেন জুলাই বিপ্লবটা সেক্রেটারিয়েট থেকে উঠল না, সচিবালয় থেকে উঠল না? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, এটা শুরুর প্রথম যে বিষয়টা ছিল, যে দাবিটা ছিল, এটা আমি বিরোধিতা করেছি সরাসরি এবং ওই যুক্তি, আমি এখনও ওই যুক্তির উপরে অটল আছি। সেটা হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদিও এই ধরনের একটা কথা পরে বলেছিলেন, যে উনিও শুরুতে এটা বিরোধী ছিলেন, যে তুমি এত জুলুম হয়ে গেছে এই দেশে এই জাতির উপরে, সেটা নিয়ে তোমার কোনো কিছু নাই, তুমি শুধুমাত্র তোমার সরকারি চাকরি পাওয়া লাগবে এবং সেটাতে কোটা ব্যবস্থা বৈষম্যমূলক হচ্ছে বলে তুমি শুধু ওইটার বিরুদ্ধে যাচ্ছ, এটা কেমন? তারপরেও আবার যারা সরকারি চাকরির পিছে ছোটে, তারা যে জাতি, মানুষ, জনগণের খেদমত করার নিয়তে করে তা না, 99%ই তাদের নিজের পেট পূজার জন্য করে। এবং তারপর সেখানে যাওয়ার পর কি তারা স্বল্প বেতনের সরকারি চাকরিতে সন্তুষ্ট থাকে, নাকি আরও নানান রকম প্রভাব খাটানো, অতিরিক্ত অর্থ উপার্জন, অন্যায়ভাবে এগুলো চেষ্টা করে? অতএব এইরকম নিয়ত সম্পন্ন ছেলে পেলে, বা যে বিষয়টা, যে তাগুতের চাকরি, এই তাগুতের চাকরির জন্য যে পরিমাণ ফাইটিং তোমরা করছো, এটা ন্যায়সঙ্গত হয় না। এনিওয়েজ, পরবর্তীতে আমরা জানতে পারলাম এবং দেখলাম যে এটা জাস্ট একটা উসিলা হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে। মূল বিষয়টা ছিল সরকার পতন, এবং সেখানে যার যার নিয়ত তার মতো ছিল। যাদের ক্ষমতার লোভ, এগুলোর নিয়ত ছিল, তারা সেগুলো পেয়েছে। আমেরিকার যা নিয়ত ছিল সেখান থেকে পেয়েছে। যাদের শাহাদাতের নিয়ত ছিল, ন্যায়ের পথে দাঁড়ানোর নিয়ত ছিল, তারা আল্লাহর কাছে সেই মাকাম মর্যাদা পেয়েছে। তবে ওভারঅল সামাজিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি, অনেকে ব্যক্তিগতভাবে বিজয় অর্জন করেছে। কিন্তু এই
বিপ্লবটা তরুণদের থেকে না হয়তো সেক্রেটারিয়েট থেকেও হতে পারতো। সচিবরা সবাই বলল সবার বউ বাচ্চা আছে, সংসার আছে, সামাজিক টানাপোড়েন আছে। এই মানুষগুলোর থেকে কালেকটিভলি এরকম কিচ্ছু আসেনি। কাদের থেকে এসেছে? যাদের পিছু টান কম, তরুণ, বেশিরভাগই আনম্যারিড ছেলেপেলে। সময়ের সাথে সাথে মানুষ এরকমভাবে বন্দী হইতে থাকে। আই মিন, ইউ মাইট কল ইট ন্যাচারাল, বাট তাতে কি আসে যায়? এটাই স্বাভাবিক, এভাবেই মানুষের জীবন হয়, পৃথিবীটাই এরকম। আই মিন, এতে কিছু আসে যায় না। জাস্ট ডিসক্রাইবিং হাউ দ্য সিচুয়েশন ইজ, হাউ ফ্যাক্টস আর, ডাজন্ট মেক ইট রাইট। এটাতে সেটা সঠিক হয়ে যায় তা না। অনেকে এইগুলোর কাছে গিভ ইন করে লাইফের বিভিন্ন স্টেজে এসে, এবং তখন তারা ইনকিলাবই থাকে না, থাকতে পারে না। জাস্ট এরকম যে ভাই এটাই স্বাভাবিক, এটাই তো দুনিয়ায় তো চলতে হবে, এরকম নানান কথা বলে। যে দুনিয়ায় তো চলতে হবে, সেই দুনিয়া তোমাকে একদিন লাথি লাথি দিয়ে বের করে দেবে, তুমি শেষ। পরের সেকেন্ড থেকে পোকামাকড় এসে তোমার শরীরকে মানে কি করবে, টুকরা টুকরা করে ফেলবে, নিশ্চিহ্ন করে দিবে। জৈবিক চাহিদা, এবং খৈনি বলেছেন পেট ও তার নিচের চাহিদা পূরণে সেই ব্যক্তি সব রকম অমর্যাদার কাছে আত্মসমর্পণ করে। এই যে এই হানি ট্র্যাপ বলে একটা কথা, আপনি দেখেন দেশ চালায় এরকম এরকম পরিবেশের মানুষরা হানি ট্র্যাপ বলে একটা জিনিসে আটকে যাচ্ছে, একটু খাবারের কাছে আটকে যাচ্ছে। এটা সব মানুষের মধ্যেই সেম পটেনশিয়াল আছে, আপনার আমার সবার মধ্যেই সেম পটেনশিয়াল আছে। আমরা খালি ওই রকম রাষ্ট্রীয় পাওয়ারফুল পজিশনে যাইনি দেখে, গেলে তখন দেখা যেত যে আমরা কতটা আসলে রেজিস্ট করতে পারি। এবং ওটা তো বারবার প্রেসিডেন্টের পদে বসে বসে, প্রাইম মিনিস্টার পদে বসে বসে প্র্যাকটিস করার সুযোগ নেই, এখানে ট্রায়াল অ্যান্ড এররের সুযোগ নেই। আপনার একটা গোটা লাইফস্টাইল দ্বারা এটা এনশোর করতে হবে যে যখন আপনি ওই চেয়ারে বসবেন তখন আপনি ভুলভাল করবেন না, আপনি অন্যায় করবেন না। এখানে একটা জিনিস ওখানে বলছেন যে যে কারো আনুগত্য করার জন্য সে তাৎক্ষণিক রেডি থাকে, প্রস্তুত থাকে। যেখানে সে একটুখানি সম্ভাবনা দেখে জৈবিক চাহিদা ও শাহওয়াত এটা পূরণের কাল্পনিক সম্ভাব্যতার ভিত্তিতে সে নীচ মানুষের দাসত্ব করে, হীন নীচ এরকম মানুষদের সে দাসত্ব করে। জাস্ট ইভেন কাল্পনিক সম্ভাব্যতা যে এর লোকটার সাথে খাতির করলে আমার এই বেনিফিটের সুযোগ আছে। আই মিন, মানুষ টাকা দেখে, বাট টাকাকে দেহবাদী মানুষরা আলটিমেটলি টাকা ইকুয়ালস দৈহিক এনজয়মেন্ট এভাবেই দেখে। সো ওই জন্য টাকা আর দেহটা মানে কি বলে সমতুল্য হিসেবে দেখে। তো এই যে তাৎক্ষণিক সে আনুগত্য করে করে যে কারো, এটা পড়তে গিয়ে আমার মনে হলো জুলাইয়ের আগে শেখ হাসিনার মিডিয়া, জুলাই চলাকালীন দু একটা মিডিয়া প্রো জুলাই হয়ে উঠলো। মেবি তারা আমেরিকার থেকে আগে থেকে ইন্টারনালি জানতে পেরেছিল। ইউনুসের আমলে তারা আবার প্রো জুলাই হয়ে গেল সমস্ত মিডিয়া। ইলেকশনের 2-4 দিন আগে থেকে তারা অ্যান্টি ইউনুস প্রো বিএনপি হয়ে গেল। ইলেকশনের পর থেকে তারা 100% প্রো বিএনপি হয়ে গেল। আমরা মিডিয়া বলতেছি, কিন্তু এর পিছনে তো মানুষ কাজ করে, এর পিছনে তো অনেকগুলো মানুষ আছে, বাংলাদেশের মানুষ, হয়তো আপনার আমার প্রতিবেশী। চলতে ফিরতে আমার প্রতিবেশী ছিলেন প্রথম আলো সাংবাদিক, এখনও দেখা সাক্ষাতের সুযোগ আছে। তো তখন আমি জিনিসটা চিন্তা করতাম, জুলাই বিপ্লবের সময় উনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তো এই যে ব্যক্তি কাজ করছে, ব্যক্তিকে কিন্তু কেউ চিনতে পারে না, সে ব্যক্তি ভালো মন্দ কেউ চিনতে পারে না। যদি এই বাংলাদেশের 10টা মিডিয়া ধরেন, যমুনা এটা ওটা এরকম 10টা মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন নিউজ পেপার, এরকম 10টা মিডিয়ার পিছনে প্রতিটায় যদি কাজ করা 50 জন সাংবাদিককে আমরা চিনতাম, 500 সাংবাদিক বাংলাদেশে যাচাইযোগ্য ফেস হতো, এবং আমরা দেখতাম যে সে 17 বছর ধরে এই লোকটা, এই চেহারাটা আমি চিনি, তার ভয়েস চিনি, তার
কণ্ঠ আমি জানি, তার চেহারা জানি, তার পরিবার জানি, তার এলাকা জানি, এরকম পরিচিত যতভাবে একটা মানুষকে চেনা যায়, এরকম একটা পরিচিত লোক, এই লোকটা 17 বছর আওয়ামী লীগের আনুগত্য দাসত্ব করলো শেখ হাসিনার। আওয়ামী লীগ বলবো না, ব্যক্তি বলবো, কারণ সমস্ত প্রতিষ্ঠান ব্যানারের পিছনে শেষমেশ মানুষ থাকে, মানুষ ছাড়া কিন্তু হয় না। যদিও কোম্পানি আইনে কোম্পানি ইটসেলফ একটা এন্টিটি, এটা আমাদের পশ্চিমারা আমাদেরকে যে লিগাল ফ্রেমওয়ার্ক দিয়েছে এর মধ্যে সব শয়তানি। এই জন্য কোম্পানি ইটসেলফ একটা এন্টিটি, কোম্পানি ক্যান বি হেল্ড লায়াবল, নট দ্য পিপল। হ্যাঁ, তখন মানুষ কোম্পানির কাছে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, কী করা, কিছু করার নেই। এগুলো অনেক ছলচাতুরি আছে আমাদের ইকোনমিক যে সিস্টেম। আল্লাহ চাইলে এটা ইরানের হাত দিয়ে এটা কলাপস শুরু হচ্ছে হয়তো। এনিওয়েজ, ওই ব্যক্তিদের আমরা যদি চিনতাম, তারপর আমরা দেখতাম 17 বছর এই মুখ দিয়ে হাসিনার দাসত্ব করছে এই লোকটা, ওর পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার কাছে নিশ্চয়ই ও মর্যাদাবিহীন নির্লজ্জ একটা মানুষ। এই নির্লজ্জ মানুষটা যখন আবার জুলাই হচ্ছে, তখন আমরা তাকে অ্যাকসেপ্টেন্স দিতাম না। আমাদের জনগণ এই মিডিয়াগুলোকে ইউনুস গভর্নমেন্ট রানিং থাকা অবস্থায় কম বেশি অ্যাকসেপ্টেন্স দিয়েছিল। ঠিক হয়নি, ইনক্লুডিং যমুনা টেলিভিশন। তো এই লোকটা এরকম, তারপরে এখন আবার সে আরেক কথা বলতেছে, ও তো কালকে আরেক কথা বলবো, ও তো নীতিহীন। কারণ যে মানুষ, দেখেন, বিভিন্ন মিডিয়াকে অ্যাটলিস্ট ইউনুস গভর্নমেন্টের সময় যে মিডিয়াগুলোকে মানুষ কম বেশি অ্যাকসেপ্টেন্স দিয়েছিল, ওই সময় কি কোনো আওয়ামী লীগারকে অ্যাকসেপ্টেন্স দিয়েছিল? যে 17 বছর ধরে মানুষ মেরেছে আওয়ামী লীগার, এরকম কাউকে কি মানুষ অ্যাকসেপ্টেন্স দিয়েছিল? না। কিভাবে অ্যাকসেপ্টেন্স দেবে? কারণ সে জালেম, তাকে আমরা চিনি, তাকে আমরা জানি। কিভাবে আমি তাকে অ্যাকসেপ্টেন্স দেব? কিন্তু মিডিয়াকে অ্যাকসেপ্টেন্স দেওয়া যাচ্ছে, কারণ মুখোশ। কিন্তু সরাসরি একটা মুখ যদি আপনি চেনেন যে এই লোকটা তো খারাপ, এ তো শয়তান, এখন সে পোল্টি দিচ্ছে, এখন সে সালমান রহমান দাঁড়িয়ে রাখছে, আবার পরে এরকম করবে, এরকম, তাহলে আমরা হয়তো তাকে অ্যাকসেপ্টেন্স দিতাম না। এবং এই মিডিয়া জিনিসটাই স্ট্রাকচারালি হলো প্রপাগ্যান্ডা মেকানিজম। আজকে যদি ঢাকার রাস্তায় মুখোশ পরে একটা লোক আসে এবং মাইক দিয়ে বিভিন্ন কথা বলে, আপনি আমি কি বিশ্বাস করব? টেলিভিশনগুলোতে মুখোশ পরা একটা লোক এসে যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আমি তার চেহারা চিনি না, নাম জানি না, মিস্টার XYZ, কেউ তাকে বিশ্বাস করবে? করবে না। কিন্তু দেখেন কত সহজে কাঠামোগতভাবে একই কাজটাই করে যাচ্ছে প্রথম আলো, অমুক তমুক, এভরিথিং, ইভেন নয়া দিগন্ত, আমার দেশ, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। তারপর টেলিভিশনগুলো, আমরা বলি মিডিয়া একটা মুখোশ। একটা মুখোশ যখন কথা বলে, মানুষ ছাড়া অন্য কারোর কথা আমি শুনবো কেন? মুখোশের আড়ালে কে আছে আমি চিনি না, জানি না, তার কথা আমি শুনবো কেন? ফেসবুকে এরকম বহুত ফেসবুক আইডি আছে যারা অনেক ফলোয়ার আছে, অনেক লেখালেখি করে, মানুষ তাদের লেখা পড়তে পড়তে ভক্ত হয়ে যায়, কিন্তু তার কোনো চেহারা নেই, তাকে সোশ্যালি আপনি চেনেন না। সে ওই আইডির আড়ালে একদিন সে CIA, একদিন সে একদিন মোসাদ, একদিন সে এটা সেটা হতেই পারে, সে নানান রকম কিছু হতে পারে, আপনি তাকে চেনেন না, কিন্তু আপনি তার কথা শুনতেছেন কেন, অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন কেন? এটা সংবাদ সংক্রান্ত যে কোরআনিক মূলনীতি তার বহির্ভূত, তার বাইরে এটা। কিন্তু আমরা এই সোসাইটিতে এভাবে বসবাস করছি, এটাকে আমরা খুব নর্মাল, ন্যাচারাল মনে করছি। গোল্ড এবং সিলভারের বাইরে অন্য যে কোনো কারেন্সি হারাম, আমরা ফিয়াট কারেন্সি ব্যবহার করছি, এটাকে আমরা খুব ন্যাচারাল, নর্মাল মনে করছি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে অবশ্যই এই বিষয়গুলো সমাজে ফিক্স করা হবে, তখন আর এই ফিয়াট কারেন্সি থাকবে না, কারণ এটা হারাম। তখন এরকম ব্যক্তিবিহীন বেওয়ারিশ সংবাদ এটা থাকবে না। সংবাদ এর সাথে সংবাদ বাহককে সংযুক্তভাবে রাখা হবে। মানুষ সংবাদ বাহককে আগে চিনবে, সাংবাদিককে ব্যক্তিগতভাবে চিনবে, জানবে, তারপর তার আনা সংবাদ বিশ্বাস বা অবিশ্বাস করবে। এটা হতেই হবে। সোসাইটি ফিক্স করতে হলে এই দুটো অপরিহার্য জিনিস। ইকোনমি হলো সোসাইটির ব্লাড, সো ইকোনমি ফিক্স করতে হলে আপনার ফিয়াট কারেন্সি, ব্যাংকিং সিস্টেম, এই প্রবলেমগুলো ফিক্স করতে হবে। আর
সোসাইটির কোহেশন অথবা সোসাইটি ধ্বংস হওয়া সবই ডিপেন্ড করে কথার উপরে, ইনফরমেশনের উপরে। ফ্লো অফ ইনফরমেশান যেই স্ট্রাকচারের মধ্য দিয়ে যাচ্ছে, এই স্ট্রাকচারটাই প্রপাগ্যান্ডা মেকানিজম। আপনি ইসলামিক মিডিয়া বানান, ইরানি মিডিয়া বানান, বা যেই মিডিয়াই বানান, মিডিয়া অ্যাজ উই নো ইট ইন ইটস কারেন্ট ফর্ম ইজ স্ট্রাকচারালি প্রপাগ্যান্ডা মেকানিজম। এবং একটা সমাজের কোহিশনকে নষ্ট করার জন্য, সমাজকে ধ্বংস করার জন্য এটা কাঠামোগত শত্রু। এটা শুধু বিষয়বস্তুগত শত্রু তা না, এটা সূত্র পদ্ধতিগতভাবে এটা আমাদের শত্রু। সো আপনি যখন কাঠামোগত শত্রু বুঝতে পারবেন, তখন আপনি হয়তো তথাকথিত পশ্চিমা গণতন্ত্র বাদ দিয়ে আপনি হয়তো বেলায়েতে ফকি নিয়ে আসবেন। ইরানের কাঠামোগতভাবে ভিন্ন হয়েছে তারা শুধু সরকার পরিবর্তন, দল পরিবর্তন, রাজার বদলে ভিন্ন রাজা, প্রাইম মিনিস্টার বদলে ভিন্ন প্রাইম মিনিস্টার, এক দলের বদলে আরেক দল, এটা করেনি। তারা কাঠামোগত পরিবর্তন এনেছে। আজকে ফেসবুকে মানুষজন আলোচনা করছে যে ইরানে কেন দুটো মিলিটারি, একটা আরতেশ, একটা আইআরজিসি, তার উপর আবার আছে বাসিজ। তাহলে এই যে 3 রকম সিকিউরিটি ফোর্স ইরানে, যারা একে অপরের সাথে ওভারল্যাপ করে একটা মেশ তৈরি হয়েছে এটার দ্বারা, এটা কেন? অন্যান্য দেশে এরকম নাই। তো এই যে কাঠামো তারা পরিবর্তন করেছে, কাঠামোগত পরিবর্তন, সিকিউরিটি অ্যাপারেটাসে, লেজিসলেটিভ অ্যাপারেটাসে, লেজিসলেটিভ বডিতে, এবং ওভারঅল গভর্নেন্সে, রাহবার, বেলায়েতে ফকি, এগুলো হলো কাঠামোগত চিন্তা করতে পারার রেজাল্ট। কিন্তু আমরা কাঠামোগত চিন্তা করতে পারি না বলে আমরা এই এক মিডিয়ার বদলে আমাদের নিজস্ব মিডিয়া থাকতে হবে, এই কথা নিয়ে সবাই বলে। হ্যাঁ, আমি নিজস্ব জন্য এফোর্ট দিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি মন্দের ভালো হিসেবে, বাট আমি জানি দ্যাট ইজ নট দি আইডিয়াল সিনারিও। আইডিয়াল সিনারিওতে এমন কোনো সংবাদ আমার কানে আসবে না যেই সংবাদের স্রষ্টা বা সংবাদ লিখেছে যে তাকে আমি চিনি না। যাকে আমি চিনি না তার কথা আমি শুনবো না। রাস্তায় আননোন একটা লোক আপনাকে ডেকে যদি বলে, ভাই শুনেন এটা হয়েছে ওটা হয়েছে, আপনি বিশ্বাস করবেন? স্ট্রাকচারালি মিডিয়া সেম কাজ করতেছে, ফেসবুক নিউজ ফিড সেম কাজ করতেছে। আমরা অহরহ এগুলো দেখতেছি, এবং বেসড অন দ্যাট আমরা বিভিন্ন অ্যাকশন নিতে বাধ্য নিচ্ছি। দিস ইজ নট দি আইডিয়াল সিনারিও। এটা একটা সমাজকে নষ্ট করার জন্য কাঠামোগত অস্ত্র। সেই অস্ত্রের দ্বারা আমরা আক্রান্ত অবস্থায় আমরা ফাইট করে যাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এনিওয়েজ, তো এই যে রেডিলি সাবমিট করে, অন্যের দাসত্ব করে, এই যে মিডিয়ার পিছনে যে 500-1000 সাংবাদিক আছে, এরা আমাদের সমাজে বসবাস করে। চিন্তা করেন, এদেরকে যদি আমরা শাস্তি দিতে পারতাম, রাস্তায় এনে প্রকাশ্যে শাস্তি দিতে পারতাম, এরপরে ওদেরকে রিপ্লেস করার মতো লোক পাওয়া একটু কঠিন হতো। কিন্তু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক চিল্লাচিল্লি করেছি, কিন্তু আমরা এই শয়তানদের বিরুদ্ধে চিল্লাচিল্লি করিনি। মানে আওয়ামী লীগের শয়তানি সুস্পষ্ট, চোখের সামনে, সে ওপেন আর্মস নিয়ে এসে মানুষ মারছে। কিন্তু এরা আমাদের সমাজকে, ফর জেনারেশনস টু কাম, তারা আমাদের সমাজকে কাঠামোগতভাবে নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত পত্রিকা, এই সমস্ত টেলিভিশন, এসব জায়গায় যে সকল জার্নালিস্টরা কাজ করে, তারা কাঠামোগতভাবে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, যেটার ক্ষয়ক্ষতি আমাদের বহুদিন ভোগ পোহাতে হবে। ইরানে আজকে তার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করছে। ইনফ্রাস্ট্রাকচার 2 দিনে ঠিক করে দেওয়া যায়, কিন্তু গতকালকে যদি ইরানের প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস এবং এরকম নেতৃবৃন্দ যদি রাস্তায় না নামতেন, এবং রাহবার যদি নিজে শহীদ না হতেন, মানুষ কি দেখতো? রাহবার বেঁচে আছে, এরা বেঁচে আছে, এরা রাস্তায় আসে না, দেখে আমরা দেখিও না, এদের সংস্পর্শ পাইনি, এরা ভালো খেয়ে পরে বেঁচে আছে। যখন ক্যামেরায় রেকর্ডেড ভিডিও দেয়, তখন এদের স্কিন দেখলে মনে হয় ফলমূল খেয়ে টসটসা হয়ে আছে, আর আমরা এদিকে মরতেছি, আমাদের বাচ্চা মরতেছে। তখন যুদ্ধ বন্ধ হওয়ার পর ইরানের সব বিল্ডিং টিল্ডিং আবার বানানো যেত, কিন্তু এই যে ডিস্ট্রাস্ট তৈরি হতো সমাজে, সোশ্যাল কোহিশন যে নষ্ট হতো, এটা আপনি ওই সিমেন্ট কংক্রিট ঢেলে তৈরি করতে পারতেন না। আর কোনো কিছু দিয়ে এটা রিপেয়ার করার মতো ছিল না, কারণ আমার বিপদের সময় আমি আপনাকে পাইনি। সো আপনি আমার কেউ না, আমার বিপদের সময় আমি যাকে পেয়েছি সেই আমার কেউ, সেটা আমার প্রতিবেশীও হইতে পারে, তাই না? তো এইটা হলো কাঠামোগত ব্যাপার। আর একটা হলো কাঠামোর উপরে যেই বিষয়বস্তু রান করে, দুটো আলাদা জিনিস। কাঠামোগত লেয়ারে আমাদের ফাইট করতে হবে।
আমরা সকল বন্দিত্বের উৎস কিভাবে ইট ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য হিউম্যান বডি, বায়োলজিক্যাল বডি, এটা দেখছিলাম। আরেকটা জিনিস ইমাম খোমেনি বলেছেন, যেটা একটু আগে রিপিট হয়েছে, জৈবিক চাহিদা ও শাহওয়াত পূরণের কাল্পনিক সম্ভাব্যতার ভিত্তিতে মানুষ হীন নিচ ব্যক্তিদের দাসত্ব করে। কাল্পনিক সম্ভাব্যতা যে মেবি এই লোকটা থেকে আমি পয়সা পাওয়ার চান্স আছে। কত লোক এরকম হয়েছে যে কাউকে রাইজিং পলিটিক্যাল পাওয়ার হিসেবে দেখে, তখন তার সাথে খাতির করে, পরে যখন দেখে যে না, সে আমাকে ফেভার দেয় নাই, সে আমাকে কোনো কিছু করেনি, তখন হ্যাঁ আমি এত কাজ করলাম, আমি কি পেলাম? রাজনৈতিক পরিমণ্ডলে কথাগুলো শোনা যায়। এবং আমি যেহেতু একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি, যদিও আমি এরকম কম শুনেছি, বাট আমি ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্বের আশপাশের পরিমণ্ডল থেকে এরকম কথা অনেক শুনেছি ছোটোবেলা থেকে। কম শোনা হয়নি যে আমি কি কম করেছি, অমুক কি কম করেছে। তা আমরা যেভাবে দেখতাম যে রাজনীতিটা, বা আমার নানাকে যেভাবে দেখতাম, সেটা হচ্ছে মানুষের খেদমতের জন্য। কারণ তাকে আমরা মোখলেস বান্দা হিসেবে দেখেছি, মানুষের খেদমত করার চেষ্টা করে আজীবনীভাবেই। কিন্তু আশপাশে যত মানুষ, সবাই না, অনেকে এইভাবে যে ওই ইলেকশনে আমি কম করেছি, কম কষ্ট করেছি, আমি কি প্রতিদান পেলাম। তো তখন ওই জিনিসটা খটকা লাগতো ছোটোবেলা থেকে। এখন এটা তো বুঝতে পারি, এটা আমাদের মানবীয় ত্রুটি, দুর্বলতা, সীমাবদ্ধতা, যেগুলো অবশ্যই মন্দ। বয়স বাড়ার সাথে সাথে এটা যে কত ডিফিকাল্ট, এটা তো এখন আমি আরও বেশি বুঝতে পারি ছোটোবেলার তুলনায়। তো তখন ওটা অবাক লাগতো যে এটা এরকম কেন, সে কি তাহলে মানুষের জন্য করে না? কারণ আমরা তো চিন্তা করতাম যে ওই যে একটা মানুষ আসতেছে, তার খেদমত করা আছে, একটা মানুষের কাছে আমরা যাচ্ছি, তার সমস্যাগুলো শুনতেছি, তার সেবা করার চিন্তা করতেছি, চেষ্টা করতেছি। তো এই কাজটা ইটসেলফ এত ভালো, এনজয়েবল ছিল। আমরা যখন ইলেকশন ক্যাম্পেইন করতাম, মানুষের বাড়িতে যেতাম, মানুষের কথা শুনতাম, তারা একটু মুড়ি দিয়ে আপ্যায়ন করতো, এই মানে খুব অন্যরকম। মানে এখনকার সেই রকম শান শৌকত ইলেকশন ক্যাম্পেইনে আমরা ওরকম না। আমরা হয়তো ফ্যামিলিগুলোতে যেতাম, গ্রামে গ্রামে যেতাম, কথা বলতাম। তখন আমরা দেখতাম মানে মানুষের সাথে হৃদয়গত সম্পর্ক, এই জিনিসটা ফিল করতাম, ভালো লাগতো। তো পরে আবার যখন শুনি কেউ বলে আমি কি প্রতিদান পেলাম, তখন মনে হতো যে ও তুমি তাহলে ওই যে ওই ফিলিংটার জন্য কিছু করো নাই। অথচ ওই ফিলিংটাই তো সবচেয়ে বড় পাওয়া হিসেবে। কারণ আমার তো তখন ছোটো মানুষ, আমার তো টাকা পয়সা চিন্তা করতে হয় না, আমার তো খাবার, পোশাক, বিশ্রাম সব কিছু রেডি। সো তখন তো আমার ওটা টেনশন করতে হয় না। তখন আমার কাছে একটা ইলেকশন ক্যাম্পেইনে একটা বাড়িতে যাওয়া, একটা মানুষের বিপদ আপদের কথা শোনা, তার সাথে একটা ভালোবাসার সম্পর্কে কিছু মোমেন্ট, এটা আমার কাছে প্লাস, এটা আমার কাছে এনজয়েবল। তা আমি তখন ভাবতাম তার কাছেও নিশ্চয়ই এটাই এনজয়েবল হবে, এবং এই জন্যই নিশ্চয়ই সেও ইলেকশন ক্যাম্পেইন করছে, এই জন্যই নিশ্চয়ই সে এই 1 মাস এখানে শ্রম দিচ্ছে, আমিও শ্রম দিচ্ছি। পরে দেখি যে না, সেটা তো এরকম না। তখন মনে হতো যে তাহলে কি ওইটা তার ভাল লাগে না? এখন বুঝি যে হ্যাঁ, ওটা যে খারাপ লাগবে তাও না, ভালোবাসা পেলে কার খারাপ লাগে। কিন্তু তার অনেক বড় বাধা আছে, তার পেট, তার যৌনতা, তার আরও কতগুলো মুখ, সেগুলোর খাবার, এবং ওইগুলোর সাথে জড়িত আরও অনেকগুলো সোশ্যাল বিষয়, যা আবার শেষমেশ ক্যান বি ট্রেসড ব্যাক টু ইয়োর ওন বডি। এরকম অনেক জালে সে বন্দি হয়ে গেছে, যে জালে ছোট মানুষরা বন্দি থাকে না। এখন মনে হয় বুঝতে পারি যে আসলে এটা কত কঠিন, যে আমি একটা মানুষের খেদমতের কাজ করতেছি, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি কি প্রতিদান পেলাম। ও, শব্দটা মনে পড়ছে, মূল্যায়ন করা হয়নি। অমুককে তো মূল্যায়ন করা হয়নি, অমুককে কি মূল্যায়ন করা হয়েছে, এগুলো বিভিন্ন ইন্টারনাল মিটিংয়ে এগুলো হয়েছে। আমি তো সমস্ত মিটিং এগুলোতে কখনো হয়তো প্রেজেন্ট, আমি কোনো কথা বলি না, আমি চুপচাপ, বোবার কোনো শত্রু নাই, আমি এগুলো শুনি এবং অবজার্ভ করার চেষ্টা করি এবং শব্দগুলো খেয়াল করি। অমুককে কি মূল্যায়ন করা হয়েছে, অমুক ভাইকে তো মূল্যায়ন করা হয়নি। তুমি মানুষের দ্বারা মূল্যায়নের জন্য তুমি কাজ করো, তুমি তো ধরা খাবাই। 100টা কাজ করবা মানুষের দ্বারা মূল্যায়ন হওয়ার জন্য, এর মধ্যে 20টা হয়তো মূল্যায়ন পাবা, আর বাকি 80টা ধরা খেয়ে যাবা। তো মানুষের দ্বারা মূল্যায়িত হওয়ার জন্য কাজ করা, এটা তো খুবই দুর্বল একটা কাজ, খুবই বোকামির কাজ, কারণ কোনো গ্যারান্টি তো নাই। তো ইমাম খোমেনি এটা বলছেন যে
কাল্পনিক সম্ভাব্যতার ভিত্তিতে মানুষের দাসত্ব করে, এই আশায় যে মেবি চান্স আছে, হয়তো সে 90% চান্স দেখে, 99% চান্স দেখে, বাট এটা কাল্পনিক, দ্যাট উইল নট বিকাম দ্য রিয়ালিটি মেবি, বাট সে ওটার জন্য সে কাজ করে, পরে হতাশ হয়। এখন হতাশ হওয়ার পর যদি চিকিৎসাটা কি হবে? চিকিৎসাটা হচ্ছে আমল, চিকিৎসামূলক আমল এবং চিকিৎসামূলক জ্ঞান, এই দুটোর কথাই ইমাম খোমেনি বলেছেন। তো চিকিৎসামূলক জ্ঞান যেটা আমরা আগে আলোচনা করে এসেছি, মুমকিনুল ওজুদ এবং ওয়াজিবুল ওজুদ, যদি তার এই জ্ঞানটা থাকে বা সামহাও অর্জিত হয় যে আমি যার কাছ থেকে মূল্যায়ন পেতে চাচ্ছি সে নিজেই তো মূল্যায়নের মুখাপেক্ষী, আমি যার কাছ থেকে ফেভার পাওয়ার আশা করে এত কিছু তাকে সার্ভিস দিলাম, তারপর পেলাম না বলে হতাশ হলাম এবং গালিগালাজ করলাম, সে নিজেই তো আরেকজনের থেকে মূল্যায়ন পাবার মুখাপেক্ষী, সেটা হচ্ছে ওয়াজিবুল ওজুদ, নেসেসারি বিইং, এসেনশিয়াল এক্সিস্টেন্স। এই জ্ঞানটা যদি তার আগে থেকে থাকে এবং মুমকিনুল ওজুদ যে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, অভাবী, দরিদ্র ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি তার জ্ঞান আগে থেকে থাকে, তখন এরকম একটা মূল্যায়ন না পাওয়ার হার্ট ব্রেক সিচুয়েশন হওয়ার পর তার মোমেন্ট অফ রিয়ালাইজেশন পসিবল হয়। কিন্তু যদি এই জ্ঞান তার আগে থেকে না থাকে, তখন সে কীভাবে, এতদিন আমি ওই নেতার পিছে ছিলাম, ওই নেতা আমাকে মূল্যায়ন করেনি, এবার আমি আরেক বড় ভাইয়ের পিছে দাসত্ব শুরু করলাম, রাজনৈতিক বড় ভাইয়ের দাসত্ব, সে আমাকে মূল্যায়ন করবে, সে বেশ ভালো। তখন সে আবার আত্মপ্রতারণার চক্রে পড়ে এবং সে তাৎক্ষণিক দাসত্বের জন্য রেডিই থাকে। এই যে কাল্পনিক সম্ভাব্যতা, তো ওই জ্ঞানটা না থাকলে আমার যেটা মনে হয়, যদি এটা ইমাম খোমেনি এভাবে রিলেট করে না, আমার মনে হয় যে জ্ঞান, ওয়াহম যেহেতু কন্ট্রোলিং পজিশনে থাকে, অতএব উপযুক্ত জ্ঞান না থাকলে, যেটা চিকিৎসার জন্য আরেকটা বিষয় যেটা ইমাম খোমেনি বলেছেন, যে এই শরীরের দাসত্ব থেকে মুক্তির জন্য আর একটা বিষয়, সেটা হচ্ছে যে চিকিৎসামূলক আমল, রিলিজিয়াস এক্সারসাইজ এবং জৈবিকতার বিপরীত প্র্যাকটিস, জৈবিক চাহিদাকে না বলা, এর মানে না যে একদম সকল জৈবিকতা নিষিদ্ধ করে দিতে হবে, বন্ধ করতে হবে, যেটা অনেক ভ্রান্ত সুফিবাদের বিষয় আছে, সেটা না। আমরা কোন কনটেক্সটে বলছি এটা আপনাদের বুঝতে পারার কথা এত বছর ক্লাস করে। সো ওই যে রিলিজিয়াস যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসও আসলে তখনই কার্যকর হবে এই যে রোজা, রমজান মাসে যে পরিমাণ খাওয়ার উৎসব এগুলো হচ্ছে বা হয়ে গেছে অলরেডি এতগুলো দিনে, এটা তো রোজার পারপাসকেই ডিফিট করে ফেলছে। নামাজ, দান সৎকা করা এবং জৈবিক প্রবৃত্তির বিরোধিতার জন্য কিছু কাঠামোগত চর্চা, এই কাঠামোগত চর্চাই হতে পারে আপনি বস্তিতে গিয়ে থাকলেন কিছুদিন, চেষ্টা করলেন হয় কিনা, অথবা কষ্টকর লাইফস্টাইলে স্বেচ্ছায় কিছুদিন থাকলেন। এটা আপনি যে শরীরের ধ্বংস করছেন তা না, কষ্টকর বাহ্যিক শারীরিক কষ্টকর লাইফস্টাইলে কিছু দিন নিজেকে নিয়ে গিয়ে আপনি দেখলেন যে আপনি আপনার জৈবিক চাহিদার সাথে ফাইট করতে পারেন কিনা, আপনি ওকে একটু, ও একটা দানবের মতো আপনার অস্তিত্বের ভিতরে, আপনি ওকে একটু মুখে আঘাত করলেন, মেরে ফেললেন না, ওকে আঘাত করলেন, এরপর আবার ওর সাথে মিলেই চলতেছেন, কিন্তু মাঝে মধ্যে ওকে আঘাত করলেন, মাঝে মধ্যে খুব সুস্বাদু খাবার সামনে আছে, খেলাম না, মাঝে মধ্যে খুব আরামায়েশ যৌনতা অ্যাভয়েড করলাম, তারপরে খুব দামি সুন্দর পোশাক, পয়সা আছে, মেবি কেউ গিফট দিচ্ছে, কেউ এরকম, নিলাম না, বিউটিফুল পারফিউম, ইট স্মেলস গুড, গ্রহণ করলাম না, বাট ইট স্মেলস গুড, ওকে আমি এটা আর ইউজ করব না, মেবি আরেকজনকে গিফট করে দিলাম, মেবি আমার একটা সুন্দর জামা আমি আজকে পরলাম, এটা পরে আমি আমার যত সোসাইটিতে আছে সেসব জায়গায়
সবার জায়গায় যাবো, সবাই বলবে ওয়াও ইট লুকস নাইস, এই শার্ট কত দিয়ে কিনেছো, এটা সুন্দর লাগছে, ভালো লাগছে, এরকম এরকম। মেবি আমি এটা কিনে ফেলেছি, কিন্তু মানে কত রকম হইতে পারে, আমি জাস্ট একটা বলার চেষ্টা করতেছি যে মেবি আমি একটা শার্ট কিনলাম অনেক বাছাই করে দেখে সুন্দর, তারপরে আমি এটা পরে সবার কাছে যত জায়গায় মানুষ খুশি হবে, দেখলে ভালো লাগবে তাদের কাছে, সব জায়গায় যাওয়ার আগেই এই শার্টটা আমি আর কাউকে গিফট করে দিলাম। তখন মনে হলো এটা না করলেও হয়তো, সে তো চায় না এরকম, এটা অন্তর্দ্বন্দ্ব। বাট এটা গিফট করে দিলে তখন আমি নফসের উপর বিজয়ী হলাম। এটা হালাল শার্ট পরে আমারগুলো কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু ওইটার প্রতি আমার কিছুটা বন্দিত্ব সৃষ্টি হয়েছে যে এই শার্টটা পরলে আমাকে তো স্মার্ট লাগছে, এই স্মার্ট লাগাটা তো অন্যদের কাছে অ্যাপ্রিসিয়েটেড হবে, তো সেটা আমার ভালো লাগবে, এই বিষয়টার প্রতি আমার একটা বন্দিত্ব সৃষ্টি হয়েছে। সেই বিষয়টার জন্য একদিন আমি দেখা গেল এই শার্টটা ধুইতেছি, আরেকদিন ওই শার্টটা আয়রন করতেছি, একদিন ওই শার্টটা পরতেছি, মেবি ওই শার্ট পরতে একটু ঝামেলা বেশি, তাও পরতেছি। তাহলে ওইটা কিন্তু ওই ব্যাপারটা আমাকে বাধ্য করতেছে এই কাজগুলোতে, এটা এক প্রকার বন্দিত্ব। সো আমি ওই বন্দিত্বের উপরে বন্দিত্বকে ওভারকাম করবো কীভাবে, এই শার্টটা আমি দিয়ে দিলাম। আমি এই জিনিসটা শুনছিলাম ইউনিভার্সিটি লাইফে, মানারাত ইউনিভার্সিটিতে পড়েছি এবং সেখানে শিবিরের ভাইদের, যেহেতু জামাতের প্রতিষ্ঠান, জামাত শিবিরের ভাইদের সাথে পরিচিত ছিলাম, তো তাদের কাছ থেকে, এবং তারা খুব ভালো মানুষ, আল্লাহর রহমতে আমি এমন সার্কেল পেয়েছি সেখানে খুবই ভালো মানুষ তারা, এখনও তারা অনেক ভালো মানুষ। তো তাদের কাছে, তাদেরই শিবির সার্কেলেরই কোনো এক ভাইয়ের কথা আমি এটা শুনেছিলাম, আমার এখনও মনে আছে, আমি 2014 সালে শুনেছি। সেটা হলো, যদি তাকে কেউ বলতো যে ভাই আপনার শার্টটা তো সুন্দর, সাথে সাথে সে গা থেকে তখনই ওই শার্ট খুলে ফেলতো, খুলে এটা যে বলতো তাকে গিফট করে দিত। এটা সিচুয়েশন এমন হয়ে গেছিল যে পরে তার সার্কেলের কেউ তাকে তার ড্রেস নিয়ে কমপ্লিমেন্ট দিতেই ভয় পেত, যে যাই বলি, যদি বলি এই এই টি শার্টটা সুন্দর হয়েছে, এটাই তো দিয়ে দেবে, সেটা পুরনো হোক নতুন হোক যাই হোক, কেউ যদি বলে ভালো লাগতেছে তোমার ড্রেসটা তো সুন্দর, সে ওটা দিয়ে দেয়। তো ওইটা বলে তারা হাসতেছে, মজা করতেছিল। কিন্তু আমার ওইটা এখনও মনে আছে, আমার মনে হয়েছে যে এই জিনিসটা কত সূক্ষ্ম বিষয় ওই মানুষটা, আমি তার নামও জানি না, তার সম্পর্কে আর কোনো পরিচয় জানি না, আমি স্টোরিটা জানি, স্টোরিটা মনে আছে। কত সূক্ষ্ম যত্নশীল সে নিজের ব্যাপারে, যে সে ওইটুকুও সে দিয়ে দেয়, কারণ ওইটুকু আবার বাহবা পেতে ইচ্ছা করবে। এখন একটা বাহবা পাইছি, এটা রিপিটেডলি আবার পেতে ইচ্ছা করবে, তাহলে আমার একটা বন্দিত্ব সৃষ্টি হচ্ছে, এই বন্দিত্ব থেকে আমি মুক্ত হলাম, এটা আমি দিয়ে দিলাম। ইমাম খোমেনি বলছেন যে দুনিয়ার নিকৃষ্টতা এমনই যে মানুষ সামান্য তসবির প্রতিও লালায়িত হয়, সামান্য তসবির প্রতিও লালায়িত হয়। আমার একটা তসবি আমি গত বছর গিফট পাইছিলাম, গত বছর না তার আগের বছর মেবি। এই তসবিটা আমি অনেকদিন ব্যবহার করেছি, আপনার হয়তো আমার হাতে বিভিন্ন সময় দেখেছেন। তসবিটা আমার কাছে খুবই সুন্দর লাগতো, খুবই ভালো লাগতো, এবং ভালোই লাগতো। এখন তারপরে আমার ফ্রেন্ড আসছে, দেশের বাইরে থাকে, আমরা একসাথে ছিলাম, তো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তো ও যখন চলে যাচ্ছে, আমি রাতে এয়ারপোর্টে গেলাম ওকে বিদায় দিতে। তো আপনার জানা, আমি ইউজুয়ালি হাতে তসবি রাখার চেষ্টা করি বা চলাচলের সময়, এই তো আমার হাতে তসবি আছে না, মনে হচ্ছে যে ওর জন্য আমি কোনো গিফট নিলাম না। ওই বাইরে থেকে, বিদেশ থেকে আসছে, আমার জন্য অনেক গিফট টিফট নিয়ে আসছে, আমাকে আগে বলছে যে মাসুদ তোমার জন্য কী আনবো। তখন আমি ওকে ওই জিনিসগুলোর কথা বলছি যেগুলো আমরা একসাথে শপিং করতাম, একসাথে আমরা দেশে আসতাম আগে, এবং তখন আমরা দেশের মানুষজনদের জন্য যেগুলো গিফট কিনতাম, জাস্ট স্মৃতিচারণের জন্য বলছি ওকে এইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, 5-6 বছর আগে ওই জিনিসটা, এটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের, এটা ওটা অনেক কিছু নিয়ে আসছে। তাই আমি ভাবলাম যে কি ওর জন্য তো আমি কিছু কিনি নাই, হ্যাঁ, যদি আমরা কেউ কারো কাছে গিফট দিই না, এগুলো আমাদের এতে নাই। তারপরে তখন আমার মনে হলো যে এই তসবিটা আমি ওকে দিই। তো এয়ারপোর্টে তখন ওকে বিদায় দিচ্ছি, তখন আমার হাতে তসবি, তখন আমার হলো যে আমার সাথে তার কিছু নেই, আমি কী দেবো, পরে আমি তসবিটা দিয়ে দিলাম। লাইনে দাঁড়ায় আছে, তখন আমি হাতে তসবিটা দিলাম। তখন আমার মনে কি চিন্তা আসতেছে, আমার মনে চিন্তা আসতেছে যে আমার এক্স্যাক্ট এরকম আরেকটা তসবি কিনতে হবে। তারপরে ভাবতেছি এই তসবিটা কোথায় পাবো।
ওই তসবিটা তো অমুক ভাই গিফট করছিলেন। তারপরে আমি বাসায় এসে আমি নেটে সার্চ করতেছি তসবি, কিন্তু আমি ওই রকম তসবি আর পাচ্ছি না। দেখেন, এই তসবিটার প্রতি যে আকর্ষণ, এবং এটা একটা ছোট্ট জিনিসের প্রতি তো ছোট্ট আকর্ষণ, আর কত বড় বড় জিনিসের প্রতি কত রকম আমাদের বন্দিত্ব সৃষ্টি হয়েছে। তখন যেহেতু এটা দেখতে সুন্দর, ইট ফিলস গুড টু দ্য টাচ, কত ব্যাপার আছে। তারপর আমি নেটে সার্চ করে করে যখন পাচ্ছি না, পরে আমি দরবারের একজনকে মেসেজ দিয়ে বলছি যে আমার একটা নতুন তসবি কিনতে হবে। সে বলে কীরকম বলেন। আমি বললাম আমার যেটা ছিল। পরে বলে কই মনে নাই। পরে আমি তাকে ছবি পাঠায় বললাম এরকম। সে বলল আচ্ছা আমি দেখতেছি। পরে আমি গতকালকে দেখেন ওই জিনিসটা আমাকে কি করাচ্ছে দেখেন। গতকালকে আমি ইফতার একদিন একটা মাউস কিনতে গেলাম, কম্পিউটার মাউস। তারপর আমি তখন সুপার শপে ইফতার ঠিক আগ মোমেন্টে, সময় কম, তাও আমি গেছি তসবির সেকশনে, যেখানে তসবি টুপি এগুলো বিক্রি করে। কারণ ওখানে আগে ভালো ভালো তসবি অনেক আগে দেখছি। গেছি, গিয়ে মন মতো তসবি পেলাম না। তারপর আমি রিক্সা নিয়ে আবার বাসায় ফিরলাম ইফতারের ঠিক আগ মোমেন্টে এরকম। তো দেখেন, ওইটার কারণে আমি কিন্তু আবার আমার এক্সট্রা তসবি আছে। এটাও একটা গিফট পাওয়া তসবি, হ্যাঁ। এটাও ভালো সুন্দর তসবি। এটা পারফিউমড তসবি ছিল। এটা অনেক বছর, এটা এখনও স্মেল আছে। এটা টার্কি থেকে আমার বোন নিয়ে আসছিল। বাট আরেকটা তসবি বেশি সুন্দর ছিল, তো ওইটা আমি ব্যবহার করতাম। তারপরে এখন ভাবতেছি কি আর খুব এখন এটাই ব্যবহার করি। পরে ভাবতেছি না, কিন্তু ওটা তো 33 দানা ছিল, ওটা ছোট ছিল, ওটা হ্যান্ডি ছিল। রাস্তায় কত কি হাবি জাবি চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে। এটা জাস্ট একটা শেয়ার করার মতো একটা উদাহরণ। অনেক উদাহরণই নফসের যত দ্বন্দ্ব চলে এগুলো বলা উচিত না, লেখা উচিত না। কারণ তাতে আরেকটা মানুষের নফস ওগুলো আবার শিখে ফেলে, যারে এরকম তাহলে পরাজিত হওয়া যায়। সো ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এরকম একটা উদাহরণ আমি তাই শেয়ার করলাম। শুধু তাই না, ওই দিন আরেকটা ঘটনা হয়েছে। ওই দিন তখন আমার ফ্রেন্ডের ওয়াইফ বলতেছে যে আমার জন্য কিছু, আমাকে কোনো গিফট দিলেন না, খালি আপনার বন্ধুকেই দিলেন। তা আপনারা তো জানেন আমি সবসময় ছোটো আতর ক্যারি করি। তো আমি তখন তাকে, আমার সাথে যে আতরটা ছিল একদম নতুন কিনছি, বাট ইটস ভেরি বিউটিফুল, তখন তাকে সে আতরটা গিফট করলাম। তারপরে বাসায় এসে মনে হলো এত সুন্দর পারফিউম, এত ভালো আতরটা, আরেকটা অনলাইনে অর্ডার দিয়ে দিই। পরে আর একটা অনলাইনে অর্ডার দিয়ে দিলাম। তো দেখেন এইগুলোর প্রতি যে বন্দিত্ব, এগুলো থেকে বের হওয়া সহজ না। এমন হচ্ছে এটা তো হারামও না, কিন্তু ছোট ছোট জিনিস আমাদেরকে আটকায় ফেলে। যে মানুষ ছোট জিনিসে মুক্ত হইতে পারে না, সে বড় জিনিস থেকেও মুক্ত হইতে পারে না। বড় জিনিস মেবি সে খেয়ালই করে না। মানুষ কিন্তু বড় পাথরে ধাক্কা খায় না, মানুষ ছোট পাথরে কি বলে উষ্টা খাওয়া বলে, শুধু মানে প্রমিত বাংলাটা ভুলে গেছি। ছোট পাথরেই মানুষ ধাক্কা খেয়ে পড়ে যায়, হোঁচট খায়, এরকম পসিবল। এই জন্য নফসের বিরোধিতা করা, হরদম র্যান্ডম যখন তখন নফসের বিরোধিতা করা, এইটা করতে হবে। আপনি 4-5 পিস মাংস তুলে নিচ্ছেন প্লেটে, 4-5 পিস তুলতে গিয়ে আবার 2 পিস ফেরত রেখে দিয়েন, দেখেন পারেন কিনা। 2 চামচ ভাত নিয়ে 1 চামচ আবার 1 মুঠ আবার পাতিলে ফেরত রাখতে পারেন। এগুলো জাস্ট কন্টিনিউয়াস, কারণ আপনার নফস কিন্তু কন্টিনিউ আপনাকে দাসত্বে বন্দি করার চেষ্টা করতেছে। আপনি কন্টিনিউয়াস ওকে ওর মুখে আঘাত করতে থাকবেন। ওই যে কিছু প্রাণী সাপকে কীভাবে মানে টেইম করে, ওকে ওর মুখে বারবার গরম লোহা দিয়ে ছেঁকা দেয়। পশুদেরকে কিভাবে লাইনে রাখে, এদের মাথায় আঘাত করে, এদের শরীরে আঘাত করে, টুকটাক আঘাত, মেরে ফেলে না, বাট আঘাত করতে করতে ওকে সবসময় কন্ট্রোলে রাখে, তা না হলে কিন্তু মাথায় চড়ে বসে। এরকম ছোটোখাটো বিভিন্ন অকেশনে চেষ্টা করবেন যে একটু অপোজ করি আমার জৈবিক বিষয়কে, না হলে সে আপনাকে বন্দি করতে করতে এমন বন্দি করবে, এবং আপনার লাইফে আপনার সার্কেল সোসাইটিতে কেউ এর জন্য আপনাকে সেন্সর করবে না, কেউ তিরস্কার করবে না যে তুমি একটি পারফিউম কেন কিনেছো, তুমি একটি তসবি কেন ব্যবহার করছো, তুমি একটি সুন্দর শার্ট কেন কিনেছো, তুমি আজকের ডাইনিং টেবিলে কেন সুস্বাদু খাবার খাচ্ছ, কেউ আপনাকে সেন্সর করবে না এর জন্য।
তোমার একটা সুন্দর ডায়েরি কেন কিনেছো, নোটবুক কেন কিনেছো, বিউটিফুল কলম কেন তোমার এখানে আছে, কেউ সেন্সর করবে না। তোমার একটা ভালো গাড়ি আছে কেন সবাই ওয়েলকাম করবে। নোবডি ইজ গোনা সেন্সর ইউ ফর দ্যাট। এই সমস্ত হালাল কিছুর মধ্য দিয়েই আপনার যে নফসের কাছে বন্দী হচ্ছেন, জৈবিকতার কাছে, দেহের কাছে বন্দী হয়ে যাচ্ছেন, সেটা কি খেয়াল করছেন? এটা পসিবল। কত মানুষ আছে এরকম বন্দিত্বের মধ্য দিয়ে তাদের জীবন পার হয়ে গেছে। ইমাম খোমেনি বলছেন যে রিগোরাস রিলিজিয়াস এক্সারসাইজ, নামাজ, রোজা, তাহাজ্জুদ, কোরআন, এরকম যা কিছু আছে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক, এই যে এরকম বেশ কিছু বিষয় যেগুলো উদাহরণ আমি দিলাম, এই ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে ওভার টাইম হুব্বুল দুনিয়া থেকে মানুষের হৃদয় মুক্ত হয়। তবে এগুলো শর্তাধীন। কিসের শর্তাধীন? মানুষের চিকিৎসামূলক জ্ঞান। চিকিৎসামূলক জ্ঞান কি? মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদের এই ডিসকোর্সটা। এই যে বিরিয়ানি দিয়ে শাহবাগে 2013 সালে কত মানুষকে কিনে নিল এবং তাদেরকে আওয়ামী লীগ রাস্তায় নামায় দিল জাস্ট বিরিয়ানির মাধ্যমে। ছাত্রলীগ দীর্ঘদিন মানুষকে কিনেছে কি দিয়ে? সিঙ্গারার মাধ্যমে। ক্যান ইউ ইমাজিন? জাস্ট একটা সিঙ্গারা দিয়ে একটা মানুষকে কিনে নেওয়া যায়। এরপরে আমরা হয়তো এর উপর আরও কন্টিনিউ করবো। এই জিনিসগুলোতে ইমাম খোমেনি এত সূক্ষ্ম, এতই সূক্ষ্ম যে এগুলো নিয়ে এত, আল্লাহ, এটা এত পৃষ্ঠা আমি জানি না। দেখেন এটা 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, প্রায় 6 পৃষ্ঠা শুধুমাত্র শাহওয়াত কিভাবে মানুষকে বন্দি করে এটার উপরে ইমাম খোমেনি আলোচনা করছেন। আমি মাত্র 1 পৃষ্ঠার আজকে পড়ে তার উপরে ক্লাস নিলাম, তো দেখি সামনে আরও কী আছে। কিন্তু এগুলোর ব্যাপারে ইমাম খোমেনি এতই সূক্ষ্ম, এইগুলোর ব্যাপারে সূক্ষ্ম হয়েছেন বলেই অবশ্যই বড় জিনিসগুলো মেনে চলা মানুষ বলেই এই সূক্ষ্মগুলোর দিকে ফোকাস দিয়েছেন। তার ফলে ইরানের ইসলামী বিপ্লব হয়েছে, তার ফলে জাতি তৈরি হয়েছে, যেটা আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি, ফেসবুকে মানুষ শেয়ার করতেছে, বাহবা দিচ্ছে। বাট এটা একদিনে হয় না। এটা ওই লেভেলের সূক্ষ্ম দৃষ্টির ফলে হয় যে সে দেখে যে দুনিয়ার নিকৃষ্টতা এমনই যে মানুষ একটা সামান্য তসবির প্রতিও লালায়িত হয়, যে তসবি হুজুররা পড়ে। আমরা হুজুর না হয়েও কম বেশি বাসায় রাখি, পড়ার চেষ্টা করি। তো এই রকম সূক্ষ্ম দৃষ্টি, এই জ্ঞান, যেই জ্ঞানগুলো আমরা চেহেল হাদিস থেকে পাচ্ছি, ওয়াজিবুল উজুদ, মুমকিনুল উজুদ, এটা ফিলোসফিক্যাল জ্ঞান, জ্ঞানতত্ত্বের জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান। এই জ্ঞানগুলো সঠিক নিয়ত সহকারে যদি আমরা অর্জন করি এবং আমরা যদি আমাদের নিয়মিত লাইফ স্টাইলের মধ্য দিয়ে শাহওয়াতকে অপোজ করা, জৈবিকতাকে অপোজ করা, বডিলি কমফোর্ট, ডিজায়ার, এগুলোকে বারবার অপোজ করা। একটা কমফোর্টেবল চেয়ার আছে, আপনি শক্ত জায়গায় বসলেন। সোফা আছে, চেয়ার আছে, মেঝে আছে, আপনি সোফায় বসে আবার চেয়ারে গিয়ে বসলেন, চেয়ার থেকে আবার আপনি মেঝেতে নেমে বসলেন। অনেক রকম যদি মনোযোগ দেন, ইটস পসিবল। এবং এটা দিতে গেলে আপনার যে দৈনন্দিন জীবন ব্যাহত হবে সেটা না, এটা আমাদেরকে আজাদ করবে। আমরা ইমাম জাফর সাদিক আসলামের যে হাদিস থেকে এই সবর অধ্যায়ের আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে এটাই যে আজাদ, যে মুক্ত, সে সর্বাবস্থায় মুক্ত। কমফোর্টেবল সোফা এবং টেস্টি ফুড এটা তাকে ঘন্টা 1-2 ঘন্টার জন্য বন্দি করে না। যে আজাদ, সে সর্বাবস্থায় আজাদ। যে সর্বাবস্থায় আজাদ, সে ওইভাবেই সর্বাবস্থায় আজাদ হয় যখন সে হরদম, এভরি নাও অ্যান্ড দেন, র্যান্ডমলি সে এই ডিজায়ারগুলোকে প্রত্যাখ্যান করে, এগুলোকে আঘাত করে, এগুলোকে তিরস্কার করে, এগুলোকে দূর করে দেয়। তখন সে এই বন্দিত্বগুলো থেকে মুক্ত হয় এবং সে সর্বাবস্থায় আজাদ মানুষে পরিণত হতে পারে। তো ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের উপর আরও সামনে কন্টিনিউ করব। আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।